ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। নওগাঁ স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে মাসব্যাপী অনূর্ধ্ব 15 ফুটবল প্রশিক্ষণ। তৃণমূল থেকে দক্ষ খেলোয়াড় গড়ে তোলাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খেলার মাঠে প্রতিভা ছড়ানোর প্রত্যাশা প্রশিক্ষণার্থীদের, আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন। ছবি তুলেছেন সিয়াম শাহরিয়ার। বল নিয়ে একদল কিশোর যেন খেলা করছে, না শুধুই খেলা নয়, নওগাঁ স্টেডিয়াম মাঠে চলছে ফুটবলের দক্ষ সৈনিক হয়ে ওঠার প্রশিক্ষণ। কঠোর অনুশীলন করছে অনূর্ধ্ব 15 নবীন খেলোয়াড়রা। যৌবনে ভালোবাসার প্রথম সিঁড়িতে পা দিয়ে যেন প্রাণ ফিরেছে এই ফুটবল প্রেমীদের। আগামীর টার্গেট জাতীয় দলে যোগ দেওয়ার। স্যার আছে, স্যার সবকিছু আমাদের শিখাইছেন এবং মিডফিল্ডের কেমন কি খেলতে হবে, কেমন কি কৌশল কি আছে। আমি এর আগে প্র্যাকটিস করেছি আমার একাডেমিতে তিলেকপুর। এখানে যে অনুশীলনগুলো করানো হইতেছে এগুলা এর আগে আমি কখনো করি নাই। বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলার স্বপ্ন, এই জন্য আমরা প্রশিক্ষণ করছি এখানে। ঘরের মাঠে ক্যাম্পেইনের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার ইনামুল হক। নবীনদের নিয়ে বেশ আশাবাদী তিনি। এখানে মিনিমাম 5 থেকে 7 জন প্লেয়ার আছে। তারা যদি কন্টিনিউ প্র্যাকটিসের ভিতরে থাকে, কন্টিনিউ একটা ভালো একাডেমি কি একটা জেলাতে থাকে, সবসময় প্র্যাকটিসে থাকে, তারা অবশ্যই আমি মনে করি তারা একটা ভালো জায়গায় যাবে। 40 জন নবীন খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে জেলা ক্রীড়া অফিস। উদ্দেশ্য সফল হবে আশাবাদী আয়োজকরা। অনূর্ধ্ব 15 যেটা মেন উদ্দেশ্য হচ্ছে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়কে বের করা। এরই ধারাবাহিকতায় আমরা 11টি উপজেলা থেকে বাছাই করি। এই 11 বাছাই কার্যক্রম সম্পূর্ণ করে আমরা 40 জনকে বের করেছি, যাদেরকে আবাসিক সুবিধা ব্যবস্থা দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের এই তারুণ্য উৎসবের সাথে সঙ্গতি রেখে জেলা প্রশাসনও বিভিন্ন ভূমিকা নিয়েছে। পাশাপাশি আমাদের ক্রীড়া পরিদপ্তর তো রয়েছেই। আমাদের এখানে জেলা ক্রীড়া সংস্থা নওগাঁতে অত্যন্ত সমৃদ্ধ। এখানকার যারা সদস্য হয়েছেন বা এর সাথে যারা সম্পৃক্ত, তারাও প্রচুর ক্রীড়ামোদী এবং ক্রীড়ার সঙ্গে সংশ্লিষ্ট। কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ, আর সেই যুদ্ধে জয় করতেই স্বপ্নবাজ তরুণরা মাঠে নেমেছে। প্রশিক্ষণে অংশগ্রহণ করে আগামী দিনে ফুটবলের মাঠে নৈপুণ্য দেখাবে এমন প্রত্যাশা সকলের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদনের আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন সমিত সোম। সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখেই কানাডা প্রবাসী এই ফুটবলারকে নিজেদের পরিকল্পনায় রাখছে বাফুফে। এই সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা এগিয়ে রাখতে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার কথা জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। লাল সবুজের বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। সেই ধারাবাহিকতায় আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। পাসপোর্টের জন্য আবেদনের আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন সমিত, যা দেশের ফুটবলের জন্য বেশ ইতিবাচক বলছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। কানাডা সকার অ্যাসোসিয়েশন একটা পেয়ে গিয়েছে, সেটা আমি মনে করি একটা অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ একটা অর্জন। এখন আমরা অপেক্ষা করছি শামিত কখন আমাদের কনসুলেটে যাবে টরন্টোতে। উই আর হোপফুল, যদি উনি 2 তারিখে যান, কনসুলেট ইজ রেডি। আমি ওনাকে আবারও বলেছি যে যদিও বা কনসুলেট ইজ ফুললি ওয়েটিং ফর ইউ, আপনি যখন কনফার্ম করবেন আপনি প্লিজ আমাদেরকে জানাবেন, আমরা আবার কনসুলেটকে জানাবো। এখন আসলে আমরা শামিতের অপেক্ষায় আছি। শামিত যখন কনফার্ম করবে উনি যাবেন, সাথে সাথে আমাদের এখান থেকে একটি রিমাইন্ডার ইমেল যাবে এবং আমার সম্মানিত সভাপতি নিজে ব্যক্তিগত ফোন করবেন, এবং আমি আশা করি সেক্ষেত্রে পাসপোর্টটা যত দ্রুত সম্ভব সেটা আমরা হাতে পেয়ে যাব। পাসপোর্ট আবেদনের পর কোন কোন ম্যাচের জন্য সমিতকে চায় বাফুফে সেটি উল্লেখ করে তার ক্লাবকে চিঠি পাঠাবে ফেডারেশন। মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্যারাগুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা কংগ্রেসে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণে আহ্বান জানাবেন সভাপতি তাবিথ আউয়াল। মের ফার্স্ট উইকের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে উঠিয়ে দিতে পারে সব ডিটেইলস। 13 অথবা 14 মে ফিফা কংগ্রেসে উনি যাচ্ছেন প্যারাগুয়েতে। সো উনি বলেছেন আমাকে ইন দ্য মিনটাইম আমরা যদি এটা করে ফেলি, উনি ডেফিনেটলি ইনশাল্লাহ ওখানে কনসার্ন যারা আছেন তাদেরকে রিচ আউট করবেন, তাদেরকে অনুরোধ করবেন। আমি বারবারও বলি এখানে কিন্তু আমাদের অনুরোধ করা ছাড়া আর কিছু করার নাই। 10 জুন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুর ম্যাচকে ঘিরেই সমিত সোমকে পরিকল্পনায় রাখছে বাফুফে। তবে কোনো কারণে তা সম্ভব না হলে এই প্রবাসী ফুটবলারের ইচ্ছায় তাকে ঢাকায় এনে দলের সাথে পরিচয় পর্বটা সেরে নিতে চায় ফেডারেশন। সম্ভাবনাটা খুবই স্লিম বিকজ টাইম লাইন।
বাট যদি উনি আসতে চান অবশ্যই এটা আমরা অ্যারেঞ্জ করবো না, কারণ ইটস অ্যাবসলিউটলি উনি তো ওখান থেকে বসে খেলা দেখতে পারবেন, কোনো সন্দেহ নেই। বাট উনি যদি ফিজিক্যালি এসে এখানে এসে টিমের সাথে কথা বলতে চান, আমাদের এখানকে অ্যাটমসফিয়ার দেখতে চান, ইট উইল বি আওয়ার অনার টু ইনভাইট হিম অ্যান্ড হ্যাভ হিম ইন বাংলাদেশ টু ওয়াচ দ্য গেম, অফ কোর্স ওয়াই নট। সেই সাথে কিউবা মিচেলের খেলা নিয়েও অনেক দূর এগিয়েছে বাফুফে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে ক্রিকেট। বিসিবির নির্বাচন নিয়ে সরগরম এখন ক্রিকেট পাড়া। পর্দার আড়ালে চলছে নানা মেরুকরণ আর মেলানো হচ্ছে সমীকরণ। এখনো দৃশ্যমান না হলেও যেখানে প্রস্তুত হচ্ছে দুই প্যানেল। বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদ নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, এর মধ্যে তার সাথে লড়াই করতে শক্তিশালী প্যানেল নিয়ে ব্যালটের যুদ্ধে নামার কথা জানিয়েছেন বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু। অক্টোবরের শুরুতেই বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাই তো এর 2 মাস আগে থেকে আনুষ্ঠানিকভাবে বোর্ডের নির্বাচনী ঘণ্টাটা বেজে ওঠার কথা। তবে তাই বলে এটা ভেবে রাখার কোনো সুযোগ নেই যে এখনই সবাই থেমে আছে। এখন থেকেই নীরবে পর্দার আড়ালে শুরু হয়েছে ভোটের প্রস্তুতি। নীরবেই দুটি প্যানেল মোটামুটি গঠিত হয়েছে। একজন আরেকজনকে হারানোর চেষ্টা করছে শক্তিশালী ক্যান্ডিডেট দলে ফিরিয়ে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির দায়িত্ব পান সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপনের চলমান বোর্ডের দায়িত্ব নেন তিনি, যে বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে সামনের অক্টোবরে। সেই নির্বাচনে ফারুক আহমেদ যে লড়তে পারেন সেই গুঞ্জন ছিল আগেই। সম্প্রতি ঠিকানা খালেদ মহিউদ্দিন শোতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। যে ফারুক ভাইয়ের জন্য 4টা কলাম লিখলে, 2টা মিথ্যা কথা বলে বদনাম দিলে, এ তো ওই ধরনের লোক রিজাইন করে চলে যাবে, কারণ তার কোনো আলাদা এজেন্ডা নাই আনলেস দেশের ক্রিকেটের ইমপ্রুভ করা। সো তারা এটা আমার মনে ইন্টেনশনালি একটা খেলা হচ্ছে এখানে। সো এবার আমি চিন্তা করেছি আমি চেষ্টা করব ইলেকশন করতে এবং দেশের ক্রিকেট ছেড়ে দিলে তার প্রবলেম সলভ হলো না। স্বভাবতই প্রশ্ন আসে নির্বাচনে ফারুকের প্রতিপক্ষ কে হবেন। প্রকাশ্যে তার নাম না আসলেও ক্রিকেট পাড়ায় কান পাতলেই শোনা যায় বেশ কয়েকটি নাম। ফারুক আহমেদের বিপরীতে মেরুকরণ হচ্ছে একটি শক্তিশালী প্যানেলের। বিসিবির বর্তমান 10 পরিচালনা পরিষদের অন্তত 3 জন প্রভাবশালী পরিচালক নাকি আছেন, তাতে আছেন সাবেক বেশ কিছু বোর্ড পরিচালকও। এই নিয়ে মুখে যখন সবার কুলুপ, তখন বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু জানালেন পরিকল্পনার কথা। তিনি দাবি করেছেন তাদের প্যানেলেই নির্বাচনে নামবেন সদ্য ক্রিকেট ছাড়া জাতীয় দলের সাবেক এক অধিনায়কও। ইলেকশন খুব জমজমাট ইলেকশন হবে এবং সেই ইলেকশনের দিকে আমরা ধাবিত হচ্ছি এবং ইনশাল্লাহ এটা সবাই কিন্তু যারা যারা বোর্ডে আসতে চায় তারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। ইনশাল্লাহ ডেফিনেটলি আমরা বাংলাদেশের যারা সেরা সেরা সংগঠক আছে তাদেরকে নিয়ে আমরা একটা প্যানেল করার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন যাতে আমরা ওই প্যানেলটাকে জিতিয়ে আনতে পারি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। গুঞ্জন আছে অক্টোবর থেকে এগিয়ে আনা হতে পারে বিসিবির নির্বাচন। বিসিবির বর্তমান কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে প্যানেল মুক্ত নির্বাচন চান তারা। পরিচালক নির্বাচনের পরেই নির্ধারণ হোক নতুন সভাপতি। বাস্তবতা হচ্ছে দেশের এই প্রভাবশালী ফেডারেশনের নির্বাচনের প্রতিফলন থাকবে সরকার কিংবা রাজনৈতিক দলের মতামতেরও। তবে সবকিছুর আগে বড় প্রশ্ন হচ্ছে বিসিবির নির্বাচন হবে কোন গঠনতন্ত্র অনুসরণ করে। কেননা বর্তমান গঠনতন্ত্র পরিবর্তনে কঠোর নির্দেশনা আছে জাতীয় ক্রীড়া পরিষদের। ক্রীড়া উপদেষ্টাও চান পরিবর্তন। এখন দেখার বিষয় বোর্ড কি সেই চাওয়াকে সম্মান করতে পারবে, নাকি ক্রিকেট আবারও হাঁটবে সেই পুরনো ছক কষে কিছু মানুষের নিয়ন্ত্রণে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আবাহনী কমিটির দল, এই কথা ঢাকার ক্লাব ক্রিকেটে নিয়মিতই শোনা যেত। সেই আবাহনী এবার চ্যাম্পিয়ন। দলটার হয়ে প্রথম 11 ম্যাচে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত বলছেন কমিটির দল মানুষ বলতো, তারা জেতার জন্যই খেলতেন। এবারই সেটা প্রমাণিত। পাশাপাশি হেড কোচ হান্নান সরকার আর উইকেট কিপার মোহাম্মদ মিঠুনের পারফরমেন্সে মুগ্ধ শান্ত। আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন, আপনি ছিলেন প্রথম 11 ম্যাচ নেতৃত্ব দিয়েছেন। এই ফিলিংসটা কেমন? প্রতিবার একটা কথা আমরা শুনি আবাহনী কমিটির দল, এবার কমিটির দল ছিল না। ওটা তো মানুষ মনে করে কমিটির দল। আমরা যখন খেলছি তখন আমরা চিন্তা করছি যে আমাদের বেস্ট খেলাটা দিয়ে আমাদের জিততে হবে এবং তার জলজান্ত প্রমাণ হলো এবছর যে আমাদের তো আসলে ওই রকম দল ছিল না, বাট স্টিল আমরা চ্যাম্পিয়ন হয়েছি। হান্নান সরকারকে সবাই বলছেন লিওনেল স্কালোনি, আর লিওনেল স্কালোনি যেভাবে আর্জেন্টিনাকে শুরুতে এসেই কোপা আমেরিকা বিশ্বকাপ জিতিয়েছেন, সেম গোজ টু হান্নান সরকার। তিনি এসেই আবাহনীকে শিরোপা জেতালেন।
আবাহনী এর আগেও শিরোপা জিতেছে, হান্নান ভাইয়ের জন্য প্রথম। আমার মনে হয় যে খুবই দারুণ স্টার্ট। আমার মনে হয় খুবই ভালো কাজ করেছেন এবং প্লেয়ারদেরকে ভালোভাবে হ্যান্ডেল করেছেন। স্পেশালি উনি যখন আন্ডার-19 সিলেক্টর ছিলেন, ওই প্লেয়ারগুলো আসলে সম্পর্কে ভালো আইডিয়া তার ছিল। সো ওই প্লেয়ারগুলো স্পেশালি জিসান, রাব্বি, এদের কথা বলতে হয়, ওদেরকে খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন। সো পুরো দলটাকে একসাথে করে রেখেছিলেন, দলটাকে নিয়ে ভালো কাজ করেছেন ডেফিনেটলি। মোসাদ্দেক ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, রাকিবুল এবং মোসাদ্দেক জয়েন্টলি হাইয়েস্ট উইকেট টেকার হয়েছেন। এদের বাইরে আমি একজন প্লেয়ারের কথা বলবো, মোহাম্মদ মিঠুন, যিনি কিনা পারভেজ ইমন যেদিনই রান করতেন না তিনি রান করতেন। আপনি যখন টিমে ছিলেন তখনও রান করেছেন, যখন ছিলেন না তখনও রান করেছেন। অবশ্যই, এই জন্য আমরা এক্সপিরিয়েন্স ক্রিকেটারকে এভাবে মূল্য দিই, কারণ দলের বিপদে রান করে, সিচুয়েশনটা বোঝে। স্পেশালি কিপিংয়ের সময় যে ধরনের আইডিয়াগুলো দিয়েছেন উনি দারুণ। আমার মনে হয় ব্যাটিং যদি আপনি বলেন, আমি মিথুন ভাইয়ের ব্যাটিং অনেক দিন থেকে দেখি, বাট এবারের ব্যাটিং আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে। খুবই ভালো শেপে ছিলেন এবং দারুণ ব্যাটিং করেছেন। থ্যাংক ইউ ভাই। নাজমুল হোসেন শান্ত ন্যাশনাল টিম ক্যাপ্টেন, আবাহনী ক্যাপ্টেন। তিনি শুরুর 11 ম্যাচ দলকে নেতৃত্ব দিয়েছেন। তার আন্ডারেই আবাহনী সুপার লিগে উঠেছিল টেবিল টপ হিসেবে। দিন শেষে তারা ট্রফিটা জিতেছে। তিনি হান্নান সরকারের প্রশংসায় পঞ্চমুখ। তার চোখে মোসাদ্দেক হোসেন দারুণ করেছেন এই টুর্নামেন্টে, মোহাম্মদ মিঠুন দারুণ খেলেছেন, নাজমুল হোসেন শান্ত শুরুর ফেজটা দারুণ ক্যাপ্টেন্সি করেছেন। তো সবার সম্মিলিত পারফরমেন্সেই আবাহনী এবারের ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপাটা জিতেছে। শান্তও খুশি, আবাহনীর ভক্তরাও খুশি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম। চট্টগ্রাম টেস্টের দাপুটে জয়ের পরও মুখ ভার করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্ট হারের রেশ এখনও তরতাজা। এদিকে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সিলেট গেছে বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা। জাতীয় দলে জায়গা হারানো এই ক্রিকেটারদের প্রমাণের বড় মঞ্চ এই সিরিজ, বলছেন কোচ মিজানুর রহমান বাবুল। 3 দিনে চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে বৃহস্পতিবার সকাল 10:30টায় ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু মুখ ভার হেড কোচ ফিল সিমন্সের। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ফোনে কথা বলতে বলতে বেরিয়েছেন গম্ভীর মুখেই। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, নির্বাচক আব্দুর রাজ্জাক 3 জনে ফিরেছেন দলের সাথে। তবে কাউকেই খুব বেশি প্রসন্ন মনে হয়নি, হবার কথাও নয়, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশ দল চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত পারফর্ম করলেও সিলেট টেস্টে বাজে পারফর্ম করে তিক্ত হারের যে স্বাদ পেয়েছে দল, তার রেশ এখনও আছে সবার মাঝেই। তাই তো বিমানবন্দরে বিজয়, জাকির আলী, নাইম হাসান থেকে শুরু করে দলের বাকি ক্রিকেটার ও সকল কোচিং স্টাফই এড়িয়ে গেছেন গণমাধ্যম। প্রায় একই সময়ে বিমানবন্দরে হাজির ছিল বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা। শামীম পাটোয়ারি, নাইম শেখ, নুরুল হাসান সোহানরা ধরেছেন সিলেটের ফ্লাইট। তবে এনামুল হক বিজয় এ দল আর টেস্ট দল 2 দলে থাকায় তিনি পরে যোগ দেবেন সিলেটে। 5 মে সিলেটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ এ দল। এই সিরিজকে জাতীয় দলে ফেরার বড় মঞ্চ হিসেবে দেখতে ক্রিকেটারদের পরামর্শ দিচ্ছেন দলের হেড কোচ মিজানুর রহমান বাবুল। বলছেন সামর্থ্যের সেরাটা দিয়ে এই সুযোগ কাজে লাগাতে। এরা অন এন্ড অফ ছিল, যারা নাকি এ টিমে যারা আছে তারা ম্যাক্সিমাম ন্যাশনাল টিমে খেলেছে, অফ ফর্মের জন্য তারা আবার এ টিমে এখন খেলছে। সো তাদের খুব বড় অপরচুনিটি যে ন্যাশনাল টিমের যে গ্যাপগুলো তারা পূরণ করতে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আবারও ফিরছি ফুটবলে। রাতে রোনালদোর হতাশা, সকালে মেসির আক্ষেপ। একই দিনে ফুটবলের 2 মহাতারকার স্বপ্নভঙ্গ। তবে কি শেষের বাঁশি বেজেই গেছে মেসি, রোনালদো আর ফুটবলের সেই ত্রিভুজ প্রেমের গল্পে? এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে রোনালদোর দল আল নাসর। আর কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিতে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মেসির ইন্টার মায়ামি। জেদ্দা থেকে ফ্লোরিডা, কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি থেকে চেজ স্টেডিয়াম, দূরত্বটা প্রায় 12,000 কিলোমিটার হলেও সময়টা এক সুতোয় বেঁধে দিল ফুটবল। যে সুতোর তারে বেজে উঠল বিষাদের সুর। মেসি রোনালদো যুগের অবসানের গানে শোনা গেল নক্ষত্র পতনের শব্দ। বুধবার রাতে আল নাসরের জার্সি গায়ে 40 বছর বয়সী রোনালদো যখন মাঠ ছাড়ছিলেন, তখন চোখে মুখে রাজ্যের হতাশা। ম্যাচের 95 মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো। কাওয়াসাকির গোলকিপারকে একা পেয়েও লক্ষ্য ভেদ করতে পারেননি CR7। ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে নিজের সঙ্গে সেই লক্ষ্যের বেহিসাবি অঙ্কটা হয়তো বারবার মেলানোর চেষ্টা করছিলেন। 2022-এ আল নাসরের সই করার পর সৌদি ক্লাবটির হয়ে এখনও যে বড় কোনো শিরোপা জেতা হলো না। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে 3-2 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল রোনালদোর আল নাসর।
রাতের আঁধার কেটে ভোর হতেই ফুটবল যেন আরও নিষ্ঠুর। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ সেমিফাইনালের ফিরতি লেগে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসের কাছে 3-1 গোলে হেরে সকালটা আরও বিষণ্ণ করেছে মায়ামি। 2 লেগ মিলিয়ে 5-1 গোলের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসির দল। বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি মেসি। ম্যাচ শেষে প্রতিপক্ষের উদযাপনের দিকে তাকিয়ে সেই আক্ষেপের আগুনে ঘি ঢেলেছেন লিও। দলের বিদায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, কখনো কখনো স্বপ্নকে অপেক্ষা করতে হয়, তবে নির্মম বাস্তবতা জানে খেলার মাঠে কিংবদন্তিদের জন্যেও টানা থাকে আয়ু রেখা। তাই তো যে দুজনের পায়ে এতদিন কেঁপেছে গোটা ফুটবল বিশ্ব, একই দিনে তাদের এমন পরাজয়ে শেষের বাঁশি বাজতে শুরু করেছে ফুটবল প্রেমীদের মনে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আগামী বছরের 12 জুন শুরু হয়ে নারী টি-20 বিশ্বকাপের পর্দা নামবে 5 জুলাই। ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। আসন্ন টুর্নামেন্টের সময়সূচি ও 7টি ভেন্যুর নাম ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। মেয়েদের টি-20 বিশ্বকাপে 24 দিনে হবে 33টি ম্যাচ। এই আসরে প্রতিযোগী সংখ্যা বাড়িয়ে 12 করা হয়েছে, যেখানে 6টি করে দল ভাগ হয়ে খেলবে 2 গ্রুপে। গত বছরের অক্টোবরে র্যাঙ্কিংয়ের শীর্ষে 8-এ থাকা দলগুলো বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাছাই পর্বে খেলে উঠবে আরও 4 দল। আয়োজক ইংল্যান্ডের সঙ্গে 2024 ওয়ানডে সুপার কাপে পারফরমেন্সের সুবাদে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়া দলগুলো অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মেয়েরাও সেই সুযোগ পেয়েছে। ফলে বাংলাদেশ সহ বাকি দেশগুলোকে খেলতে হবে বাছাই পর্ব। এবার পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করল ভারত। পেহেলগামে হামলার পর ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে মন্তব্যের জেরে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিল ভারত সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ এখন থেকে ভারতে আর দেখা যাবে না শাহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেল। পাকিস্তানি তারকাকে আর্থিক ক্ষতির মুখে ফেলতে এমন পদক্ষেপ নিয়েছে ভারত। একই ঘটনার জেরে এর আগে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছিল ভারত সরকার। প্রথম দফায় নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে 4টি ছিল ক্রিকেটারদের। তারা হলেন কিংবদন্তি বোলার শোয়েব আক্তার, সাবেক অধিনায়ক বাসিত আলী ও রশিদ লতিফ এবং পেসার তানভীর আহমেদ। এসব চ্যানেলের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর এবং ভুল তথ্য ছড়ানোর অভিযোগ ছিল দেশটির। লামিনে ইয়ামাল এমন এক প্রতিভা যে কিনা জন্মায় প্রতি 50 বছরে একবার। চ্যাম্পিয়ন্স লিগে তার খেলা দেখে এমন মন্তব্য করেছেন প্রতিপক্ষ ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাগি। 17 বছর বয়সে নিজের 100তম ম্যাচে অসাধারণ গোল আর দুর্দান্ত পারফরমেন্সে নজর কেড়েছেন ফুটবলের অভিজ্ঞদের। ফরাসি তারকা থিয়েরি অরি সহ ইয়ামালকে প্রশংসায় ভাসিয়েছেন ম্যান সিটি তারকা আর্লিং হালান্ড, ইংল্যান্ডের সাবেক ফুটবলার রিও ফার্ডিনান্ড সহ আরও অনেকেই। কেউ কেউ তার তুলনা করছেন মেসি, রোনালদোর সাথেও। বিশ্ব ফুটবলের শীর্ষ 5 লিগে খেলা যে কোনো খেলোয়াড়ের তুলনায় অন্য পর্যায়ের লামিনে ইয়ামাল। 17 বছর বয়সে একদমই অবিশ্বাস্য। বুধবার রাতে ইয়ামালের খেলা দেখে একথাই বলেছেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। শুধু তিনি নন, ম্যান সিটি তারকা আর্লিং হালান্ডও সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসিয়েছেন এই কিশোরকে। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে 3-3 গোলের সমতার দিনে ম্যাচের সব আলো নিজের দিকে টেনে নিয়ে গেছেন ইয়ামাল। অসাধারণ সব পাস, দুর্দান্ত ড্রিবলিংয়ে সবাইকে রোমাঞ্চিত করেছেন তিনি। এমনকি প্রতিপক্ষের কোচের মুখেও ছিল ইয়ামালের গুণগান। ইয়ামাল এমন এক প্রতিভা যে প্রতি 50 বছরে একবার জন্মায়। তাকে কাছ থেকে দেখে মুগ্ধ হয়েছি। আমরা তাকে থামাতে চেয়েছিলাম, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। পরিসংখ্যান বলছে এই ম্যাচে ইয়ামাল বল স্পর্শ করেছেন 102 বার, গোল করেছেন 1টি, 2টি গোল হওয়ার মতো পাস, 6টি শট এবং 10টির মধ্যে 6টি সফল ড্রিবলিং। প্রতিবারই তাকে আঁকড়ে ধরে রাখতে চেয়ে বারবার ব্যর্থ হয়েছে মিলান। নিজের 100তম ম্যাচের সাধারণের চেয়ে আলাদাভাবেই নিজের যাত্রী নিয়েছেন ইয়ামাল। তাই তো তাকে নিয়ে আলাদা করে নিজের মতামত জানালেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অরি। এক শোতে বলেছেন, 17 বছর বয়সে এমন হওয়া মোটেও স্বাভাবিক নয়। ইয়ামালের খেলা দেখে তার মনে হয়েছে পরিণত কোনো মানুষের ওপর কিছু ভর করেছে। ইয়ামালের পারফরমেন্সের সাথে অরির কথার মিল পাওয়া যায় পরিসংখ্যান দেখলেই, যেখানে 17 বছর বয়সে 100 ম্যাচ খেলার পাশাপাশি গোল করেছেন 22টি আর অ্যাসিস্ট 33টি। আর 17 বছর বয়সে লিওনেল মেসি 9 ম্যাচ খেলে গোল করেছেন 1টি। অপরদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো 17 বছর বয়সে 19 ম্যাচে 5 গোলের পাশাপাশি করেছেন 4টি অ্যাসিস্ট। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।